আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি পোস্ট করেছে তেহরান ডিফেন্স। তারা তাদের ভেরিফাইড যে এক্স হ্যান্ডেল রয়েছে টুইটার, যেটার পূর্ব নাম, তো সেই এক্স হ্যান্ডেলে তারা এই ভিডিওটি পোস্ট করেছে এবং তারা বলছে যে জাস্ট সি ফর টু নাইট। তো বুঝতেই পারতেছেন যে তারা তাদের যে সেই অস্ত্র ভাণ্ডার, যে গোলাবারুদ রয়েছে, বিশেষ করে মাটির নিচে যে মিসাইল কারখানা রয়েছে সেই মিসাইল কারখানা থেকে তারা মুহুর্মুহুর মিসাইল বের করতেছে এবং এই মিসাইলগুলো হয়তো দিয়েই আজকে রাত্রে ইসরায়েলে তারা হামলা করবে। আপনারা জানেন যে আমি যখন কথা বলতেছি, বিশেষ করে এই যে আপনার 17ই জুন গত রাত্রে, যে রাত্রটা পার করে এসেছি, সেই রাত্রে কিন্তু বিভিন্ন তেহরানের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ইসরায়েল হামলা করেছে এবং বিশেষ করে লাইভ চলাকালীন অবস্থায় فضای غبار آلوده استدیو ইরানের যে সরকারি রাষ্ট্রীয় টেলিভিশন রয়েছে সেই টেলিভিশনের লাইভ চলাকালীন অবস্থায় সেই টেলিভিশন ভবনে হামলা করেছে। তো এই হইল পরিস্থিতি। তো সেই জায়গা থেকে আজকে তারা একটা প্রতিশোধ নিবে এবং আজকে তারা হামলা করবে। এখন দেখেন, আসলে এই যে আপনার ইসরায়েলের যে 3 স্তরের আপনার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই ডিফেন্স সিস্টেম ভেদ করে আসলে এই ইরানের মিসাইলগুলো ইতিমধ্যে যেভাবে হামলা করতে সক্ষম হয়েছে, বিভিন্ন স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে, এটা ইতিহাসের বিরল। প্রথম স্তরের যে আয়রন ডোম রয়েছে, সেই আয়রন ডোম বিশেষ করে তাদের সর্বোচ্চ 70 কিলোমিটার রেঞ্জ রয়েছে। তো 70 কিলোমিটার রেঞ্জ, এটা হলো আয়রন ডোম, যেটা একেবারে সর্বনিম্ন। তো তারপর তাদের রয়েছে ডেভিড সাং। সেই ডেভিড সাং, এটার আপনার এরিয়া হইল 300 কিলোমিটার। তার আশপাশের 300 কিলোমিটার ভেতরে যদি কোনো আঘাত হানার চেষ্টা করে, কোনো মিসাইল বা কোনো ড্রোন ঢোকে, সেটাকে সে ফেলে দিতে পারবে। এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের রয়েছে অ্যারো 3। এই অ্যারো 3-এর রেঞ্জ হলো আপনার 11,000 কিলোমিটার। 11,000 কিলোমিটারের মানে 2400 কিলোমিটার। 2400 কিলোমিটারের ভিতরে আপনি মনে করেন ইরান থেকে যদি কোনো মিসাইল মারে, ওই ইরান থেকে মিসাইল মারার সাথে সাথেই সে ডিটেক্ট করতে পারে যে ইরান থেকে মিসাইল একটা ছুটেছে। তো সেই জায়গা থেকে এই অ্যারো 3 দিয়ে কিন্তু ইরানের মিসাইলগুলো ফেলে দেওয়া সম্ভব এবং খুব সহজেই এটা সম্ভব। কিন্তু কেন তাহলে আপনার এই ইসরায়েল ব্যর্থ হলো? তাদের অ্যারো 3-র মতো বা 2400 কিলোমিটারের রেঞ্জের একটা অ্যারো 3 আয়রন ডোমের আকাশ প্রতিরক্ষা থাকার পরও কীভাবে ইসরায়েলের মাটিতে আপনার ইরানের মিসাইলগুলো হামলা করতে সক্ষম হইল, এই ব্যাপারেই আমি একটু আলোচনা করতে চাই। সেটা হলো আপনার ইরানের যে মিসাইল রয়েছে, সেখানে তাদের 3 ধরনের মিসাইল রয়েছে এবং 3 ধরনের মিসাইলের পাশাপাশি তাদের ড্রোন রয়েছে। তো সেই জায়গা থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি তারা ফলো করে। তো 3 ধরনের মিসাইলের ভিতরে বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল রয়েছে এমদাদ। এই এমাতের আপনার হইল 1700 কিলোমিটার। তো 1700 কিলোমিটার পর্যন্ত তারা পৌঁছাতে পারবে ইরানের মাটি থেকে। তো সে জায়গায় আপনারা জানেন যে ইসরায়েলের যে সর্বোচ্চ ইরান এবং ইসরায়েলের সর্বনিম্ন যে আপনার দূরত্ব, সেটা হলো 1200 কিলোমিটার। তো সেই জায়গা থেকে 1700 কিলোমিটার এই এমাদ দিয়ে কিন্তু ইসরায়েলের মাটিতে সরাসরি আপনার আঘাত হানা সম্ভব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো ফাত্তা, আপনার ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসোনিক মিসাইল। এই হাইপারসোনিক মিসাইলগুলোই আপনার ইরান ব্যবহার করছে বলে দাবি করছে এবং বেশি ব্যবহার করে নাই, তারা 15টা হাইপারসোনিক মিসাইল ব্যবহার করছে। এবং তারই ধারাবাহিকতায় অন্যদিকে ইসরায়েল দাবি করছে যে তারা 15টা মিসাইল তাদের মাটিতে আঘাত হানে নাই। তাদের মাটিতে আঘাত তারা পাইছে 3টা আপনার ফাত্তা বা হাইপারসোনিক মিসাইল তাদের ইসরায়েলে আঘাত হানছে। এবং এর ভিতরে 3টা মিসাইল যে আসছে ইসরায়েলে, আসার পর তারা একটা মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে। 2টো মিসাইল সরাসরি ভূমিতে আঘাত হানছে। এটা আপনার ইসরায়েল নিজেই স্বীকার গেছে। তো কীভাবে আসলে এই আপনার ফাত্তা বা হাইপারসোনিক মিসাইল আপনার ইসরায়েলের মাটিতে আঘাত হানতে সক্ষম হইল? কারণ তাদের কাছে তো উন্নত মানের অ্যারো 3 ড্রোন রয়েছে, অ্যারো 3 আয়রন ডোম রয়েছে। তো সেক্ষেত্রে কীভাবে আঘাত হানলো? আসলে আপনার এই যে ব্যালিস্টিক মিসাইলটা, হাইপারসোনিক মিসাইল, এটা আপনার ঘন্টায় 18,522 কিলোমিটার বেগে ছুটতে পারে। তো এইটা যদি 18,522 কিলোমিটার বেগে ছুটতে পারে, তাহলে এই ধরনের মিসাইল যখন আপনার
ইরান থেকে ছুড়বে, ইরান থেকে ইসরায়েলের মাটিতে একটা মিসাইল পৌঁছাইতে, এই হাইপারসনিক মিসাইল, এটা পৌঁছাইতে সময় নেবে 7 মিনিট। এবং এর পরিপ্রেক্ষিতে যখন ওই আয়রন ডোম বা ওই যে অ্যারো 3 তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, তারা এই মিসাইলটাকে ধ্বংস করার জন্য যখন একটা মিসাইল, তারা এই মিসাইলটাকে, হাইপারসনিক মিসাইলকে ধ্বংস করার জন্য একটা মিসাইল ছুড়বে যেটা আকাশে ধ্বংস করে দিবে, তার সেই মিসাইলটা ফিরে আসতে বা ওইটা সময় লাগবে আপনার 11 মিনিট। তো সেই জায়গায় এই সময়ের দূরত্বের কারণে তারা তারা যে দাবি করছে যে 3টা মিসাইল আপনার ছোড়া হয়েছে, একটা ধ্বংস করতে পারছে। তো বুঝতেই পারতেছেন এই সময়ের দূরত্বের কারণে বা গতির কারণে এই মিসাইলগুলো সরাসরি আপনার ইয়েতে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে, আকাশ প্রতিরক্ষা ভেদ করে। এবং তাদের আরও একটা মিসাইল আছে, সেটা হইল আপনার খুররাম সার। এটা হলো ব্যালিস্টিক মিসাইল, এর গতি হইল আপনার 19,756 কিলোমিটার। তো বুঝতেই পারতেছেন, এবং রেঞ্জ হলো 2000 কিলোমিটার। তো এরকমের গুরুত্বপূর্ণ অত্যাধুনিক 3 ধরনের মিসাইল কিন্তু ইরানের হাতে রয়েছে, এবং 3 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইসরায়েলের হাতে। তো এই জায়গাকে কেন্দ্র করে আপনার ইসরায়েলের যে আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভিন্নভাবে তারা কখনো ড্রোন দিয়ে, কখনো ছোট মিসাইল দিয়ে তাকে ব্যস্ত রেখে, তারপর এই যে অতি মানে গতিসম্পন্ন যে তাদের ফাত্তা এবং অন্য যে একটি মিসাইলের আমি নাম বললাম খুররাম সার, এই মিসাইলগুলো ছুড়েছে। তো বুঝতেই পারতেছেন ওই আয়রন ডোম তারা অন্য জায়গায় ব্যস্ত হয়ে এই মিসাইলের গতি আরও বেশি, তো সেই জায়গায় এই মিসাইলগুলো ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আপনার বুঝতে পারতেছেন যে মিসাইলগুলো কিভাবে কাজ করেছে। তো এই জায়গায় এই সামান্য সফলতা পেয়েই মোটামুটি ইরান এখন মোটামুটি কনফার্ম হয়েছে যে আসলে আমাদের মিসাইলগুলো কাজ করতেছে, এবং আকাশ প্রতিরক্ষাকে ধোঁকা দিয়ে কিভাবে সেখানে ইসরায়েলের মাটিতে মিসাইল ঢোকানো যাবে, আঘাত হানা যায়, এটা তারা বুঝে গেছে। এবং সেই জায়গা থেকে তারা আজকেও অনেকগুলো মিসাইল তারা বের করেছে, আজকে রাত্রে তারা সেগুলো, এবং মানে ইরানের হামলা হলেও বলে কয়ে সময় দিয়ে টাইম নির্ধারণ করে তারা হামলা করে, তারা চুপি চুপি কোনো কিছুই করে না। কিন্তু এই যুদ্ধে সবথেকে ইরান যে ব্যাকফুটে আছে সেটা হলো তাদের গোয়েন্দা তৎপরতা। আপনারা জানেন যে খোমেনিকে পর্যন্ত আপনার তাকে মারতে চেয়েছিল, এবং তারা পারত, কারণ তারা ইতিমধ্যে একেবারে পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান, IRGC প্রধান, একেবারে ঊর্ধ্বতন প্রায় 20 থেকে 30 জন উচ্চপদস্থ ব্যক্তিবর্গকে তারা মারিয়ে ফেলাইছে। তো বুঝতেই পারেন যে আসলে তাদের কাছে কী পরিমাণে গোয়েন্দা তথ্য আছে, এবং সেই গোয়েন্দা তথ্যকে ভিত্তি করে ইতিমধ্যে তারা কিন্তু 60 জন আপনার ইন্ডিয়ার ভারতীয় নাগরিককে তারা অ্যারেস্ট করেছে। এবং তাদের কাছে তথ্য আছে যে এই 60 জনকে যারা অ্যারেস্ট করেছে এরা হলো ভারতের আপনার রয়ের এজেন্ট। এরা বিভিন্নভাবে আপনার ওই যে আপনারা জানেন যে ভাই ইন্ডিয়ার সাথে ইরানের বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য রয়েছে, বিভিন্ন রকমের সেই জায়গাকে কেন্দ্র করে, এবং কিন্তু আদানি গ্রুপের ইনভেস্টর রয়েছে ইরানে। তো সেই জায়গা থেকে কেন্দ্র করে এইসব প্রতিষ্ঠানে কাজের নামে ঢোকে, এবং তারা রয়ের কাছে তথ্য দেয়, এবং সেই তথ্য আবার মোসাদের কাছে শেয়ার করে। তো এই জায়গাগুলো থেকেই আসলে এই ইরানের ভিতরে মোসাদ এবং আপনার কিন্তু কার্যকর ভূমিকা পালন করে। তারপর তাদের স্থান, তারা কোথায় থাকে, কোন রুমে থাকে, সব কিছু তারা তথ্য পেয়ে গেছে, এবং তাদের কাছে বিভিন্ন রকমের ডিজিটাল ডিভাইসও আপনার হ্যাক করার মতো বা লোকেশন ট্র্যাক করার মতো বিভিন্ন রকমের ডিজিটাল ডিভাইসও হয়তো তাদের রুমে বা তাদের বাসায় পৌঁছে দিয়েছে। তো সেই জায়গা থেকে খোমেনিকে তারা চাইলে আসলে হত্যা করতে পারতো বলে আমার কাছে মনে হয়। তারা যে দাবি করেছে, আমার কাছে মনে হয় যে দাবিটি সত্য, এবং তারা বলেছে যে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে, বা ডোনাল্ড ট্রাম্প এটাকে নিষেধ করেছে যে না, খোমেনিকে হিট করা ঠিক হবে না। তো সেই জায়গা থেকে তারা এই কাজটা করেনি। এখন পর্যন্ত আপনারা জানেন যে খোমেনি তিনি নির্দিষ্ট মানে নিরাপদ জায়গায় পৌঁছে আশ্রয় নিয়েছেন, এবং ইসরায়েলের যে আপনার দখলদার বাহিনীর যে প্রধান, তিনিও কিন্তু আপনার তাদের যে ব্যাংকার রয়েছে সেই ব্যাংকারে তারা আশ্রয় গ্রহণ করেছে। তো আসলে এই যুদ্ধ G7-এর যে মিটিংয়ের পরে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প G7-এর মিটিংয়ে ঢোকার আগে তিনি তার যে এক্স স্যান্ডেল, সেই এক্স স্যান্ডেলে তিনি
একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি বলেছেন যে আপনার ইরান শুড হ্যাভ সাইন টু ডিল, আই টোল্ড দেম টু সাইন, হোয়াট এ শেম অ্যান্ড ওয়েস্ট অফ হিউম্যান লাইফ, সিম্পলি স্টেট ইরান ক্যান নট হ্যাভ এ নিউক্লিয়ার ওয়েপন। মানে তিনি বলতেছেন যে ইরানকে কখনোই নিউক্লিয়ার ওয়েপনের মালিক হতে দেওয়া যাবে না, এটা আমি ক্লিয়ার করে দিছি, আমি বারবার বলছি। এবং তিনি আরেকটা সাক্ষাৎকার দিয়েছেন, আমি দেখলাম যে G7 থেকে বেরিয়ে তিনি বলতেছেন যে আপনার এই যে হামলা, আমি তাকে 60 দিন, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 60 দিনের সময় দিয়েছিল, সেই 60 দিন সময় পার হওয়ার পরই 61তম দিনে কিন্তু এই আপনার ইরানে হামলা করেছে ইসরায়েল। তবুও সেটাকে সে আবার মনে করিয়ে দিয়েছে যে আমি তাদেরকে 60 দিন সময় দিয়েছি, 60 দিন সময়ের ভিতরে তারা এই আমার চুক্তিতে আসেনি, সাইন করেনি, সে জায়গায় 61তম দিনেই কিন্তু হামলার শিকার হয়েছে। এবং তিনি কিন্তু আরও একটি পোস্ট করেছেন যে তেহরানকে খালি করার জন্য, তেহরানে যত জনগণ আছে, মানুষজন আছে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। মানে বুঝতেই পারতেছেন যে আসলে যা কিছু হইতেছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা, ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা। ডোনাল্ড ট্রাম্প না চাইলে সেকেন্ডে, ডোনাল্ড ট্রাম্প যদি একটি ফোন কল করে তাহলে সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে এই যুদ্ধ। তো সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পও এখন পর্যন্ত এই যুদ্ধ বন্ধ করার মতো কোনো পরিস্থিতি এখন বা তার কোনো বক্তব্য এখন পর্যন্ত দেন না, এবং তিনি জাস্ট বলতেছেন যদি ইরান সাইন করে তাহলে এটা বন্ধ করা সম্ভব। এবং ইরান এখন পর্যন্ত তারা যে দেখলাম যে আপনাদেরকে প্রথমে যে ভিডিওটা দেখালাম যে তারা মুহুর্মুহু মিসাইল তারা বের করে নিয়ে আসতেছে মাটির উপরে এবং তারা হামলা করার জন্য প্রস্তুতি নিতেছে। তো বুঝতেই পারতেছেন যে ইরানও এখন পর্যন্ত তারা, কারণ তাদের যে উচ্চপদস্থ মানুষজনকে হত্যা, এমনকি খোমেনিকে হত্যা করার মতো তথ্য তাদের কাছে পৌঁছে গেছে। তো সেই জায়গা থেকে ইরানও খুব সহজেই পিছু হাঁটবে বলে আমার কাছে মনে হয় না। তো সেই জায়গা থেকে হয়তো আরও কিছু হামলা করার পর একটা ইরান ডিলে আসতে পারে। তো এই হলো বর্তমান পরিস্থিতি। এবং সবথেকে ইরানের কিন্তু আপনার আকাশ প্রতিরক্ষা অনেকটা দুর্বল, সেটা বোঝাই যাইতেছে। একেবারে ইসরায়েলি বিমানগুলো ঢুকে তাদের আকাশ সীমায় তারপর একের পর এক দেখে দেখে হামলা করতেছে। এটা খুবই ভয়াবহ। তাদের S-300 এগুলো কাজ করতেছে না। তারা যদি অতি দ্রুত চায়নার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা নিয়ে আসতে পারে তাহলে তাদের আসলে সুবিধা হবে, তাহলে হয়তো এই বিমানগুলো ধ্বংস করা যেতে পারে। ইতিমধ্যে তারা যে দাবি করেছে যে তারা F-35 ফেলে দিয়েছে, আসলে 3 ধরনের বিমান নিয়ে ইসরায়েল হামলা করছে, F-15, F-16 এবং F-35। তো তারা দাবি করেছে যে দুটো F-35 তারা ফেলে দিয়েছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ আসলে আসে নাই বা পাওয়াও যায় নাই যে আসলে F-35 ফেলে দিয়েছে। তো এখন দেখা যাক আসলে এই যুদ্ধ কোন পর্যন্ত গড়ায়। এই যুদ্ধ যদি আসলে বর্ডারের থাকতো, যদি ইসরায়েলের সাথে যদি বর্ডার থাকতো, ইরানে যে ম্যান পাওয়ার আছে, ম্যান টু ম্যান যুদ্ধ করলে আসলে যুদ্ধে জয়ী হতে পারতো। এবং এই যুদ্ধে যদি হেরে যায় এর প্রধান কারণ হবে তুরস্ক, কারণ তুরস্ক এখানে যে খেলাটা খেলেছে, বিশেষ করে এই যে আপনার সিরিয়া জোলানের হাতে তুলে দিয়ে সিরিয়ার প্রতি আপনার ইরানের নিয়ন্ত্রণ নাই। বশার আল আসাদ চলে গেছে, বশার আল আসাদের পতন হয়ে গেছে, এবং তুরস্ক এই জোনালিকে সিরিয়ার দায়িত্ব দেওয়ার পর সিরিয়ার প্রতি আপনার ইরানের কোনো কন্ট্রোল নাই, এবং এই মাটি ভেদ করেও এমনকি 1-to-1 বা ম্যান টু ম্যান যুদ্ধ জড়াইতে পারতেছে না। তো সেই জায়গা থেকে এই সিরিয়া হাতছাড়া হওয়ার পরিপ্রেক্ষিতে আসলে এই সাহসটা পেয়েছে ইসরায়েল। অথবা সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ছিল, সিরিয়ার আপনার বশার আল আসাদ যখন ক্ষমতা ছিল তাদের গোলাবারুদ ছিল, একটা বিমানও যাইতে পারতো না ফেরত, শুধুমাত্র সিরিয়ায় যদি বশার আল আসাদ থাকতো। এই হইল অবস্থা। তো আসলে আল্লাহ পাক কী করেন বা এর পরিকল্পনা কী আল্লাহ পাক ভালোই জানেন। আমাদের তো আসলে ইরানের জন্য দোয়া করা ছাড়া আসলে আর কিছুই নেই। আসসালামু আলাইকুম।